আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরও একটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু কষ্ট করে জানাও যে আমাকে ঠিকঠাক শোনা যায় কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা। আর আমাদের এই লাইভটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচের যে গ্রুপ আছে সেই গ্রুপটাতে একটু কষ্ট করে দিয়ে দিও। একটু কষ্ট করে হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপটাতে দিয়ে দিব। হ্যাঁ, যে কেউ আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি। আমরা আর একটা মিনিট ওয়েট করি, যে আরো হয়তো বা কেউ আসতে পারে। আচ্ছা, একটু দ্রুত জানাও যে বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা। একটু দ্রুত জানাও যে বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, হাসান সালাম দিয়েছো, রাতুল সালাম দিয়েছো, তাকলিমা সালাম দিয়েছো, সুলতানা সালাম দিয়েছো, সিজা সালাম দিয়েছো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একটু দ্রুত জানাও যে আমাকে ঠিকঠাক শোনা যায় কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, শান্ত সালাম দিয়েছো, হাসান বলেছে হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার। আজকে না তোমাদের প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে। প্রচুর পরিমাণে কি করতে হবে? কমেন্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, মার্শাল্লাহ। ভাই আপনাকে অনেক কিউট লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু একটু আগে একটা ক্লাস শেষ করলাম, যার কারণে হচ্ছে আজকে আমরা একটু লেট করলাম। মাঝে মাঝে এরকম হয়তো একটু হয়ে যাবে, কারণ আমরা ওই যে 8টা থেকে একটা ক্লাস নিলাম, 8টা থেকে নিতে নিতে মোটামুটি আজকে খুব বেশি পরিমাণে প্রায় হচ্ছে 1.5 ঘন্টা কাছাকাছি আমরা একটা ক্লাস নিলাম, যার কারণে আজকে হচ্ছে আমাদের একটু সমস্যা। কিন্তু তারপরেও আমরা চাইবো যে প্রত্যেকটা ক্লাস যাতে রাইট টাইমে আমরা শেষ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া। আচ্ছা, আজকে আমরা একটা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে আজকে আমরা টেন্স পড়বো। আমরা কি পড়বো? টেন্স পড়বো। এই একটা ক্লাসে হচ্ছে আমরা টেন্স টোটালি কমপ্লিট করার চেষ্টা করবো। আচ্ছা, এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন, যে টেন্স মানে কি বলো তো? টেন্সের বাংলা কি? টেন্স এর বাংলা কি দ্রুত জানাও। টেন্সের বাংলা কি? এটা সবাই পারি আমরা। দ্রুত জানাবো টেন্সের বাংলা কি। দ্রুত জানাও, দ্রুত জানাও, টেন্সের বাংলা কি? আচ্ছা, আমাদের ভুল হলে তো কোনো সমস্যা নাই। ভুল হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, দ্রুত জানাও, দ্রুত জানাও, টেন্স মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঞ্জিলা হচ্ছে কাল বা সময়, হাসান মাহমুদ হচ্ছে সময় ওর কাল। আচ্ছা ঠিক আছে, রায়হান হচ্ছে কাল বা সময়। আচ্ছা, নাদিম হচ্ছে টাইম। হ্যাঁ আচ্ছা, সময়। আচ্ছা, রাতুল হচ্ছে ক্রিয়ার কাজ। আচ্ছা ঠিক আছে। বাকিরা বারিকা বাকিরা তৌহিদ হচ্ছে কাল বা সময়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শোনো, একটা বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু টেন্স অনেকভাবে পড়তাম আগে, কিন্তু আজকে হচ্ছে আমাদের একদম শেষ একটা টেকনিক ফলো করব, যেই টেকনিকে হচ্ছে টেন্সটা আমরা খুব সহজে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তারপরেও যদি কারো আয়ত্তের মধ্যে না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু একবারে পিটাবো। আচ্ছা, কাল বা সময়, কাল বা সময়, ক্রিয়ার কাজ কাল। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, চলো আমরা শুরু করি। তাহলে টেন্স আসলে কি? যে টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল বা হচ্ছে সময়। আমরা কিন্তু আগে এইভাবেই পড়তাম যে টেন্স মানে হচ্ছে কাল। ওই সময় কিন্তু আমাদেরকে টিচার এইভাবে বলতো না যে টেন্স মানে সময়। তবে একটা বিষয় মাথায় রাখবা, টেন্স মানে আমরা বলতেছি হচ্ছে কাল বা সময়, আমরা বেশিরভাগ প্রায়োরিটি দিব হচ্ছে সময়কে। কারণ টেন্স মূলত হচ্ছে কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে ফার্স্ট টেন্স, আর একটা হচ্ছে কি ফিউচার টেন্স। তাহলে টেন্স মূলত কয়টা? 3টা। আমরা এগুলো জানি, যে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে হচ্ছে ফিউচার মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। এগুলো কিন্তু আমরা জানি। কিন্তু তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, শুনতে কেমন জানি শোনা যায়, বুঝতে একটু কষ্ট হয়। কিন্তু আমি যদি তোমাকে এইভাবে বলি যে বর্তমানের সময়,
কি বলছি, বর্তমানের সময়, তারপরে বললাম অতীতের সময়, তারপরে বললাম ভবিষ্যতের সময়। তার মানে সময় কথাটার সাথে আমরা খুব বেশি পরিমাণে পরিচিত, আর সেটা খুব সহজেই গ্যাদার করা যায়। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে প্রেজেন্ট টেন্স তার মানে কি বর্তমানের সময়, পাস্ট টেন্স মানে কি অতীতের সময়, ফিউচার টেন্স মানে কি ভবিষ্যতের সময়। তার মানে এই কথাগুলো শুনলে খুব বেশি পরিমাণে বোঝা যায়, যার কারণে আমরা টেন্স মানে আমরা অ্যাকচুয়ালি জানি যে কাল বা সময়, কিন্তু আমরা বলবো হচ্ছে সময়। দেখবা একটা কোশ্চেন পরীক্ষাতে আসে, যখন তুমি হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিতে যাবা অথবা কোনো জবের ক্ষেত্রে মানে এক্সাম দিতে যাবা, তখন একটা কোশ্চেন আসে এরকম যে টেন্স ইজ রিলেটেড টু ডেস। টেন্স ইজ রিলেটেড টু ডেস মানে আজকেও কিন্তু কারণ নোট করতে হবে না, নোটটা আমি একটু পরেই শেয়ার করবো। হ্যাঁ, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি নোটটা শেয়ার করবো, যার কারণে কোনো নোট করতে হবে না। তাহলে টেন্স ইজ রিলেটেড টু কি হবে বলো তো? টেন্স ইজ রিলেটেড টু কি হবে? লিখবো স্যার? না না, লেখার দরকার নেই, আমি এগুলো দিয়ে দিব। লেখার দরকার নেই, লিখলে তো আমাদের টাইম লস হবে। লিখলে আমাদের টাইম লস হবে, আমরা চাই না যে টাইমটা লস হোক। তাহলে বলো টেন্স ইজ রিলেটেড টু কি হবে? টেন্স ইজ রিলেটেড টু কি হবে? দ্রুত দ্রুত আজকে কিন্তু অনেক কমেন্ট করতে হবে। টেন্স ইজ রিলেটেড টু কি হবে? কি হবে? টেন্স ইজ রিলেটেড টু টাইম। তার মানে টেন্সটা অ্যাকচুয়ালি কার সাথে সম্পর্কিত? টেন্সটা মূলত হচ্ছে সময়ের সাথে সম্পর্কিত। কার সাথে? সময়ের সাথে সম্পর্কিত। তাহলে টেন্স ইজ রিলেটেড টু কি হবে ভাইয়া? টাইম হবে। তাহলে টেন্স ইজ রিলেটেড টু টাইম, তার মানে টেন্সটা কার সাথে সম্পর্কিত? সময়ের সাথে আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, এখন আমি কয়েক মিনিট কথা বলে দেন হচ্ছে তোমাদের কিছু বলতে হবে না। এবার একটু খেয়াল করার চেষ্টা করি চলো, যে পরীক্ষাতে যদি কখনো আসে, এগুলো তো পরীক্ষাতে অ্যাকচুয়ালি আসবেই না, যে টেন্স মূলত হচ্ছে কত প্রকার বলো তো? টেন্স মূলত হচ্ছে তিন প্রকার। মূলত কত প্রকার? তিন প্রকার। কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে টেন্স মূলত কয়টা? টেন্স মূলত হচ্ছে তিনটা। তাহলে টেন্স মূলত কয়টা? তিনটা। আবার প্রত্যেকটা টেন্সের মধ্যে আবার কত প্রকার করে আছে? চার প্রকার। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, কি বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট টেন্সের মধ্যে আবার কয়টা আছে? চারটা। তাহলে প্রেজেন্ট টেন্সের মধ্যে যদি চারটা থাকে, তাহলে পাস্ট টেন্সের মধ্যেও সেম ভাবে চারটা আছে, ফিউচার টেন্সের মধ্যেও সেম ভাবে চারটা আছে। তাহলে তিন চারে কয়টা হবে? তাহলে তিন চারে কয়টা হবে বলো তো? তিন চারে 12টা। তার মানে টেন্স টোটাল হচ্ছে কত প্রকার? 12 প্রকার। টেন্স টোটাল হচ্ছে কত প্রকার? 12 প্রকার। আচ্ছা, এখন আরেকটা বিষয় খেয়াল করে চলো, এই 12টা টেন্সের মধ্যে প্রত্যেকটা টেন্সে মোটামুটি কয়টা করে স্ট্রাকচার আছে? চারটা করে স্ট্রাকচার আছে। তাহলে 4 বারং কত হয়? 48। তাহলে সব মিলে টেন্সের মধ্যে স্ট্রাকচার আছে কয়টা ভাইয়া? 48টা স্ট্রাকচার আছে। তাহলে টেন্সের মধ্যে স্ট্রাকচার আছে টোটাল কয়টা? 48টা। কিভাবে সেটা? যেমন ধরো অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আছে, তারপর হচ্ছে ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার আছে, তারপরে আর কি আছে বলো? নেগেটিভ স্ট্রাকচার। তার মানে কি? অ্যাফার্মেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ একসাথে। এই টোটাল হচ্ছে চারটা করে স্ট্রাকচার। তাহলে চারটা করে যদি প্রত্যেকটাতে থাকে, তাহলে 12 4 12 কত হবে? 48টা স্ট্রাকচার আছে। তো আমরা 48টা স্ট্রাকচারই হচ্ছে আজকে গ্যাদার করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, দেখো আগে কিন্তু আমরা অনেকভাবেই টেন্স পড়ে আসছি, আগে আমরা অনেকভাবে টেন্স পড়ে আসছি, কিন্তু টেন্সগুলো আমাদের মূলত হচ্ছে মনে থাকে না। টেন্স মূলত হচ্ছে আমাদের মনে থাকে না, কিন্তু আজকে আমরা একদম শেষ একটা টেকনিক ফলো করব, যে টেকনিকে তোমার মনে থাকা সম্ভব। আচ্ছা, এখন কখনো যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে টেন্সের মধ্যে কয়টি কন্টিনিউয়াস টেন্স আছে বলো তো? মানে সবগুলা, এই যে 12টা টেন্স আছে, 12টা টেন্সের মধ্যে আগে আমরা ভার্বের ব্যবহার শিখবো। আমরা কার ব্যবহার শিখবো? ভার্বের ব্যবহার। ভার্ব এর ব্যবহার।
তাহলে প্রথমত হচ্ছে আমরা কি করব ভাইয়া, ভার্বের ব্যবহার শিখব। প্রথমত আমরা কি করব ভাইয়া, ভার্বের ব্যবহার শিখব। আচ্ছা বলো তো, যে এই যে 12 প্রকারের যে টেন্স আছে, এই 12টা টেন্সের মধ্যে বলো তো কন্টিনিউয়াস টেন্স কয়টা? 12টা টেন্সের মধ্যে বলো তো কন্টিনিউয়াস টেন্স কয়টা? 12টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স কয়টা, কে বলতে পারবা? 12টা টেন্সে কন্টিনিউয়াস টেন্স কয়টা বলো তো? শান্ত বলেছে হচ্ছে 4টি। আচ্ছা, সাবিকুর নার্সিজা হচ্ছে 3টি, তৌহিদ হচ্ছে 3টি, হাসান হচ্ছে 3টা, রাতুল হচ্ছে 4টা। আচ্ছা ঠিক আছে, সবাই একটু জানাও, সমস্যা নেই, ভুল হলেও হবে, মানে ঠিক হলেও হবে সমস্যা নাই। আচ্ছা আমরা সবাই বলতেছি হচ্ছে 3টা করে। আচ্ছা রায়হান এসে পড়েছে। আচ্ছা ঠিক আছে রায়হান, শেষ অবধি থেকে যাবা কিন্তু, হ্যাঁ, কারণ হচ্ছে আজকে টেন্সের একদম মোটামুটি হচ্ছে সেরকম লেভেলেরই আমার শেখার চেষ্টা করব। আচ্ছা এখন আমি যখন যেটা কমেন্ট করতে বলো সেটা কমেন্ট করবা, ঠিক আছে? আজকে একটু বেশি সময় নিয়ে পড়বো আমরা, কিন্তু টেন্সটা একদম শেষ করার চেষ্টা করবো, কারণ নেক্সট ডে থেকে মানে পরবর্তী দিন থেকে কিন্তু আমাদের বেসিক গুলো একদম শেষ, মানে বেসিক আজকে আমাদের শেষ হয়ে যাবে। এরপরের দিন থেকে হচ্ছে আমরা গ্রামারের টপিক ধরবো, আর গ্রামারের টপিক গুলো ধরলে যে কি পরিমাণ ভালো লাগবে সেটা বলার মতো না। আচ্ছা এখন তুমি একটা বিষয় খেয়াল করো, যে এই যে প্রেজেন্ট টেন্স আমি বললাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা টেন্স আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কয়টা হলো এখানে? 2টা। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কয়টা হলো? 4টা। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কয়টা হলো? এখন তুমি বলো কন্টিনিউয়াস কয়টা? এখন তুমি বলো কন্টিনিউয়াস কয়টা? তুমি বলো কন্টিনিউয়াস কয়টা? বলো বলো বলো, কন্টিনিউয়াস কয়টা বলো? বলো কন্টিনিউয়াস টেন্স কয়টা? বলো কন্টিনিউয়াস টেন্স কয়টা? কন্টিনিউয়াস টেন্স কয়টা? কন্টিনিউয়াস টেন্স কয়টা? হ্যাঁ 6টা, তাহলে হ্যাঁ অবশ্যই 6টা। আচ্ছা বলো কন্টিনিউয়াস কয়টা? আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই বলছি হচ্ছে কয়টা? 6টা। সবাই বলছি হচ্ছে 6টা। শোনো আমরা না ধীরে সুস্থে আগাবো, আমরা একদম ধীরে আগাবো, ঠিক আছে? দরকার পড়ে এই যে আজকে এই যে লাইভ নেওয়া শুরু করছি, অনেকক্ষণ নেবো, দরকার পড়ে আজকে আমরা টেন্সটা পড়বো কিন্তু ধীরে পড়বো যাতে আমাদের মনে থাকে, কারণ শর্টকাট টেকনিক ফলো করে আমাদের পড়তে হবে। আচ্ছা এখন বলো তো পারফেক্ট কয়টা? এখন বলো তো পারফেক্ট কয়টা? বলো তো পারফেক্ট কয়টা? বলো পারফেক্ট কয়টা? পারফেক্ট কয়টা? দ্রুত জানাও, পারফেক্ট কয়টা? টেন্সের মধ্যে পারফেক্ট কয়টা? পারফেক্ট পারফেক্ট কয়টা? দ্রুত জানাও, পারফেক্ট টেন্স কয়টা? আচ্ছা অসংখ্য ধন্যবাদ নাদিম, 3টি। আচ্ছা ঠিক আছে, তৌহিদ হচ্ছে 6টি। আয় তৌহিদ, 6টি কেন? পারফেক্ট, এ খালি পারফেক্টের কথা বলছি, কি বলে? মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, 6টা কেন? 6টা কেন? পারফেক্ট কন্টিনিউয়াস যেটা সেটা পারফেক্টে ধরা যাবে না, পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা কন্টিনিউয়াসের মধ্যে ধরে ফেলছি, পারফেক্ট কন্টিনিউয়াস এটা তো আমরা কন্টিনিউয়াসে ধরে ফেলছি। তার মানে শুধু পারফেক্ট কয়টা? শুধু পারফেক্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, মানে 12টা টেন্সের আমরা ভার্ব খুঁজে বের করব। আচ্ছা আবার জানাও পারফেক্ট কয়টা? পারফেক্ট কয়টা? পারফেক্ট হচ্ছে টোটাল 3টা। পারফেক্ট হচ্ছে টোটাল 3টা। পারফেক্ট হচ্ছে টোটাল 3টা। পারফেক্ট হচ্ছে টোটাল 3টা। এগুলো কিন্তু লেখার দরকার নেই, আমি সুন্দর করে কিন্তু লিখে দেবো। হ্যাঁ দেখা যায়। আচ্ছা দেখা যায়। আচ্ছা আচ্ছা খেয়াল করা বিষয়টা। আচ্ছা এখন না তোমাদের কয়েক মিনিট কমেন্ট করার দরকার নেই, শুধু আমি কথা বলবো, হ্যাঁ কয়েক মিনিট কমেন্ট করার দরকার নাই, শুধু আমি কথা বলবো, খেয়াল করো বিষয়টা। আচ্ছা তাহলে প্রথম কথা হচ্ছে সব মিলে এখানে টেন্স আছে টোটাল কয়টা? 12টা। সব মিলে টেন্স আছে কয়টা? 12টা। আমরা 12টা টেন্সের ব্যবহার শিখবো কিভাবে? প্রথম ব্যবহার শিখবো আমরা হচ্ছে ভার্বের ব্যবহার।
প্রথমে আমরা কার ব্যবহার শিখবো, ভার্বের ব্যবহার শিখবো। তার মানে 12টা টেন্সেরই ভার্বের ব্যবহারগুলো আগে শিখে ফেলি। চলো, 12টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে 6টা। 12টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স কয়টা? 6টা। কিভাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টোটাল কন্টিনিউয়াস কয়টা? 6টা। এই 6টা কন্টিনিউয়াস টেন্সে V1 প্লাস হচ্ছে আইএনজি, তার মানে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি। এক নম্বর কথা। তার মানে একটা কথাতে আমরা 6টা ভার্বের ব্যবহার শিখে ফেলছি। তার মানে কোনো সময় যদি কন্টিনিউয়াস কথাটা মাথায় আসে বা চোখে আসে, মানে যেখানেই আসুক না কেন, তাহলে তুমি বলবা ভার্বের সাথে আইএনজি। তার মানে কন্টিনিউয়াস হলে কি হবে? ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস হলে কি হবে? ভার্বের সাথে আইএনজি। তারপরে পারফেক্ট হলে কি হবে? ভি3। ভি3 এটা মনে হয় আমরা জানি, কারণ এটা জানে না এমন কেউ নাই। যেমন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা কি বলি? V1। ভার্বের পাস্ট ফর্মকে আমরা কি বলি? V2। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা কি বলি? V3। তার মানে V1 প্লাস আইএনজি, মানে ভার্বের যে মূল ফর্মটা আছে সেই ফর্মের সাথে কি হবে? আইএনজি। তাহলে কন্টিনিউয়াস হলে কি হবে? আইএনজি। তাহলে কন্টিনিউয়াস টেন্স কয়টা? 6টা। 6টা কন্টিনিউয়াসে কি হবে? ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট কয়টা? 3টা। পারফেক্ট হলে কি হবে? V3। পারফেক্ট হলে কি হবে? V3। তাহলে কন্টিনিউয়াসে গেল কয়টা? 6টা। পারফেক্টে গেল কয়টা? 3টা। সব মিলে কয়টা গেল? 9টা। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স, সবার শেষে হচ্ছে ফিউচার টেন্স। প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স, সবার শেষে হচ্ছে ফিউচার টেন্স। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, কি বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট এবং শেষে কি? ফিউচার না, ফিউচার ইনডিফিনিট। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, মানে দুই পাশের ইনডিফিনিট, দুই পাশের ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এই দুইটা ইনডিফিনিটে হবে V1। দুইটা ইনডিফিনিটে কি হবে? V1 হবে। আর শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট এটাতে হবে V2। শুধুমাত্র পাস্ট ইনডিফিনিটে কি হবে? V2 হবে। এই হচ্ছে বিষয়। আমি আরেকবার বলার চেষ্টা করি যে সব মিলে হচ্ছে টেন্স কয়টা এবার? 12টা। 12টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স কয়টা? 6টা। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট মানে কি? V3। পারফেক্ট মানে কি? V3। তার মানে প্রেজেন্ট পারফেক্ট V3, পাস্ট পারফেক্ট V3, ফিউচার পারফেক্ট V3। প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, কি বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট হচ্ছে V1। শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট হচ্ছে V2। কি বলছি? শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট হচ্ছে V2। এই হচ্ছে বিষয়। কখনো যদি তোমাকে এভাবে জিজ্ঞেস করা হয়, আচ্ছা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ভি কি হবে? যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলছে, কন্টিনিউয়াস কথা আসছে মানে কি? আইএনজি। যদি বলে ফিউচার পারফেক্টের ভার্ব কি হবে? পারফেক্ট মানে কি? V3। পারফেক্ট মানে কি? V3। কন্টিনিউয়াস মানে কি? V1 এর সাথে আইএনজি। তার মানে কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। পারফেক্ট মানে কি? V3। প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিটে V1, মাঝখানে পাস্ট ইনডিফিনিটে V2। বলো ভার্বটা ক্লিয়ার কিনা? যদি ভার্বটা ক্লিয়ার হয় তাহলে লিখবো হচ্ছে VD, মানে ভার্ব ক্লিয়ার। মানে যে কোনো টেন্সের ভার্বটা ক্লিয়ার কিনা বলো? ভার্বটা ক্লিয়ার কিনা বলো? ভার্বটা ক্লিয়ার কিনা বলো? আমাদের অন্যরকম টেকনিকে পড়ার চেষ্টা করবো, হ্যাঁ, যাতে আমাদের খুব বেশি পরিমাণে মনে থাকে। মানে এটা হচ্ছে শেষ চিকিৎসা, শর্টকাট টেকনিক, একদম 1 ঘন্টায় ফুল টেন্স শেষ। নাদিম কোথায়? বুঝো নাই? এটা না বোঝার কি আছে? কারণ হচ্ছে কি, আমি বলি শোনো, যেমন ধরো কন্টিনিউয়াস টেন্স কয়টা? সব মিলে কন্টিনিউয়াস কয়টা? কন্টিনিউয়াস হচ্ছে 6টা। কন্টিনিউয়াস টেন্স তুমি যেখানে দেখবা সেখানে ভার্বের সাথে আইএনজি, শেষ কথা। পারফেক্ট কয়টা? 3টা। পারফেক্ট তুমি যেখানে দেখবা সেখানে V3, শেষ। এরপরে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এই দুইটাতে হবে ভার্ব 1। মাঝখানে যে পাস্ট ইনডিফিনিট আছে সেটা হচ্ছে ভার্ব 2। কি বলছি এখানে? যে কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি হবে, পারফেক্ট হলে V3 হবে, প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিটে V1 হবে, আর পাস্ট ইনডিফিনিটে শুধুমাত্র হবে V2। এখন নাদিম বলো যে ভার্বের ব্যবহারটা বুঝছো কিনা এবার? আরেকটা বিষয় হচ্ছে, কেউ না বুঝে না কিছু লিখবা না, হ্যাঁ? যদি না বুঝে আমি বারবার বোঝাবো, যেভাবে হোক আমি বোঝানোর চেষ্টা করব।
যেভাবেই হোক আমি আমার দিক থেকে সর্বোচ্চটা চেষ্টা করব। হ্যাঁ, এখন একটু দ্রুত জানাও যে নাদিম বুঝছো কিনা। ভিডি, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। এরকম না বুঝলে বলবা, আমরা বুঝবো, সমস্যা নেই। আচ্ছা, এখন যেহেতু আমাদের ভার্বের ব্যবহারটা শেষ হয়ে গেছে, এখন তোমাদের কাছে আমি কয়েকটা কোশ্চেন করবো, তোমরা উত্তর দিবা। আচ্ছা বলো, তোমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ভার্ব কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ভার্ব কি হবে বলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ভার্ব কি হবে? শোনো, V1 প্লাস আইএনজি এগুলো লিখতে আসে না, মানে সময় লাগবে, তুমি শুধু আইএনজি বলবা তাই হবে, শুধু আইএনজি বলবা তাই হবে। এ শান্ত, V3 মানে কন্টিনিউয়াস হলে কি হয়? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হইলে কি আইএনজি, কন্টিনিউয়াস মানে কি আইএনজি, কন্টিনিউয়াস মানে কি আইএনজি, শেষ। কন্টিনিউয়াস মানে কি আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি। এই তো দুইবার বলে হয়ে যায়। কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি, পারফেক্ট মানে V3, পারফেক্ট মানে V3, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট V1, পাস্ট ইনডিফিনিট V2, শেষ। এ হাসান মাহমুদ, বাড়িতে মাথা ফাটাই দিবে একবারে, হ্যাঁ। V3 কেমনে, V3 কেমনে, হ্যাঁ? কন্টিনিউয়াস মানেই তো আইএনজি, কন্টিনিউয়াস মানেই আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস আইএনজি, পারফেক্ট কথা আসলে কি V3, প্রেজেন্ট পারফেক্ট কি V3, পাস্ট পারফেক্ট কি V3, ফিউচার পারফেক্ট কি V3, শেষ। ঠিক আছে শান্ত, বুঝছি নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাতুল, V1 প্লাস আইএনজি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তার মানে মূল কথা হচ্ছে একটা মানে টেন্সের মধ্যে যে ভার্বগুলা থাকে সেই ভার্বগুলার ব্যবহার আমরা অলরেডি শিখে ফেলছি। মানে একটা টেন্সের মধ্যে, মানে 12টা টেন্সের মধ্যে যে ভার্বগুলা থাকে সেই ভার্বগুলো আমরা অলরেডি শিখে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব পড়বো। এখন কোনো দিকে মনোযোগ না, মনোযোগ শুধু আমার দিকে, মনোযোগটা শুধু আমার দিকে, ঠিক আছে। আচ্ছা বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে? নাই। প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তার মানে কি সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট প্লাস V1 প্লাস হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা আসলে কেন দিছি? কারণ সেখানে ভার্বের পরে অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে, যেটা আমরা প্রথম ক্লাসে পড়ে ফেলছি, যার কারণে আমি এক্সটেনশন দিছি। তাহলে এখানে এক্সটেনশন এখানে কি কি হতে পারে? অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, আবার এক্সটেনশন হতে পারে, যার কারণে এক্সটেনশন মানে হচ্ছে এক্সট্রা, বাকি অংশ অনেক কিছু হতে পারে। আচ্ছা, তার মানে প্রেজেন্ট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই, পাস্ট টেন্সেও কোনো সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু ভি কি হবে? টু হবে। ফিউচার টেন্সের মধ্যে দুইটা সাহায্যকারী ভার্ব আছে, একটা হচ্ছে শেল আর একটা হচ্ছে উইল। মনোযোগটা এদিকে, আমার কথা শুনো শুধু, আর কিচ্ছু করার দরকার নাই। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব নাই, তার মানে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। মানে আগে তো তোমার এইভাবেই শিখাইছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এইভাবে। আমরা অবজেক্ট বলবো না, কারণ এক্সটেনশন মানেই তো সবকিছুই এক্সটেনশন। আচ্ছা, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে সাবজেক্ট প্লাস V1 এক্সটেনশন, পাস্ট ইনডিফিনিটে হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, ফিউচার ইনডিফিনিটে হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। একটা কথা মাথায় রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো সাহায্যকারী ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো সাহায্যকারী ভার্ব নাই, পাস্ট ইনডিফিনিটেও কোনো সাহায্যকারী ভার্ব নাই। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে কখনো আমাদের সাহায্যকারী ভার্বের দরকার হয়, তখন একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি ডু অথবা হচ্ছে ডাস, ডু অথবা ডাস। পাস্ট ইনডিফিনিটে যখন আমাদের সাহায্যকারী ভার্ব না থাকবে কিন্তু দরকার পড়বে, তখন আমাদের আসবে কে? ডিড। এগুলো কিন্তু এখান থেকে শিখে যাচ্ছি, কারণ হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব পড়াবো, মানে অনেক জায়গাতে আমাদের কাজে লাগবে এটা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব নাই, যদি কখনো দরকার পড়ে তো সেখানে আসবে ডু ডাস। পাস্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব নাই, যদি কখনো দরকার পড়ে তো আসবে কি? ডিড। আর ফিউচার ইনডিফিনিটে আছে, সেটা হচ্ছে শেল উইল। ফিউচার ইনডিফিনিটে আছে, সেটা হচ্ছে শেল উইল। এখন তোমাকে আমি আরেকটা জিনিস শেখা, চলো, যে ডু ডাস ডিড শেল উইল, কয়টা জিনিস এখানে? পাঁচটা। ডু ডাস ডিড শেল আর উইল, এরা পাঁচজন যেখানেই থাকবে সেখানে V1 হবে। কি বলছি? এরা পাঁচজন যেখানে থাকবে
সেখানে V1 হবে। কি বলছি, এরা 5 জন যেখানে থাকবে সেখানে কি হবে, V1 হবে। প্রেজেন্ট টেন্সটা মনে হয় ডান। প্রেজেন্ট টেন্সে তাহলে আমরা কি পড়লাম, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস V1 এক্সটেনশন, পাস্ট ইনডিফিনিটে কি সাবজেক্ট প্লাস V2 এক্সটেনশন, তারপরে ফিউচার ইনডিফিনিটে কি সাবজেক্ট প্লাস শেল অবলিক উইল প্লাস হচ্ছে V1 এক্সটেনশন। প্রেজেন্ট টেন্সের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, কখনো যদি প্রয়োজন হয় সেখানে আসবে কি ডু, ডাস। পাস্ট ইনডিফিনিটে যদি কখনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় তখন আসবে কি ডিড। আর ফিউচার ইনডিফিনিটে হচ্ছে শেল এবং উইল। এই পাঁচটা অক্সিলারি ভার্ব যেখানে থাকবে, যে টেন্সেই থাকবে সেখানে কি হবে, V1। যদি আমরা প্রেজেন্ট টেন্স গুলা বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে পিডি। পিটিডি লেখো, পিটিডি মানে প্রেজেন্ট টেন্স ডান। প্রেজেন্ট টেন্সটা ডান কিনা, প্রেজেন্ট টেন্সটা ডান কিনা দ্রুত জানাও। আচ্ছা, আজকে না লাইটিং প্রবলেম, মানে সোলারেরও হচ্ছে লাইট থাকে, সেটা হচ্ছে চার্জ নাই, আজকে রোদ হয় নাই। আর এমনি হচ্ছে কারেন্টের লাইট আছে 3টা, কিন্তু থাকলেও মানে সমস্যা হয়। টেন্স অল ক্লিয়ার, টেন্স তো পড়াইলামই না, তোমার অল ক্লিয়ার কেমন হলো? টেন্সের সবগুলোই পড়াবো, টেনশন নিও না, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা কন্টিনিউয়াস টেন্সে যাব। আচ্ছা, একটা বিষয় মাথায় রাখো যে কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি হবে। কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। ফোকাস এদিকে, ফোকাসটা এদিকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্বকে এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব হচ্ছে এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ার। ফিউচার কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব হচ্ছে শেল বি, উইল বি। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে কে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়ার, ফিউচার কন্টিনিউয়াসে শেল বি, উইল বি। তাহলে কি কি বললাম আসলে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে কি এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়ার, ফিউচার কন্টিনিউয়াসে শেল বি, উইল বি। এখন বলো তো, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এই 3টা টেন্সের মধ্যে কিন্তু ভার্বের সাথে আইএনজি। তাহলে কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে ওয়াজ, ওয়ার, ফিউচার কন্টিনিউয়াসে হচ্ছে শেল বি, উইল বি। যেহেতু কন্টিনিউয়াস টেন্স, সেহেতু 3টা টেন্সের মধ্যে ভার্বের সাথে আইএনজি হবে। এখন কখনো তোমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার বলো, তাহলে মাথায় একটা জিনিস আগে থেকেই সেট আপ করা আছে, যেহেতু কন্টিনিউয়াস কথাটা আছে সেহেতু ভার্বের সাথে আইএনজি হবে। মানে এটা প্রথমেই তো আমরা সেট আপ করে নিয়েছি যে কন্টিনিউয়াস কথা আসলেই কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা বলছে, সেহেতু শুরুতে কি হবে, সাবজেক্ট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্বটাকে এম ইজ আর, তার মানে কি সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন শেষ। যদি কখনো বলে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার বলো, তাহলে কি হবে, সাবজেক্ট ওয়াজ, ওয়ার, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। যদি বলে ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার বলো, সাবজেক্ট শেল বি, উইল বি, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন শেষ। বলে কন্টিনিউয়াসটা ডান কিনা, যদি কন্টিনিউয়াসটা ডান হয় তাহলে লিখবো হচ্ছে সিডি, তাহলে লিখবো হচ্ছে সিডি মানে কন্টিনিউয়াস ডান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, এর, ফিউচার কন্টিনিউয়াসে শেল বি, উইল বি। যেহেতু কন্টিনিউয়াস আইএনজি হবে, তার মানে কি সাবজেক্ট এম ইজ আর, আইএনজি শেষ। তারপরে পাস্টে কি হবে, সাবজেক্ট ওয়াজ, এর, আইএনজি শেষ। এরপর ফিউচারে কি হবে, সাবজেক্ট শেল বি, উইল বি, আইএনজি শেষ। কন্টিনিউয়াসটা যদি ডান হয় তাহলে লিখবো হচ্ছে সিডি। নোট তো করা লাগবে না, আমি যখন নোট করতে বলবো তখন নোট করবো, এখন নোট করার দরকার নেই। নোট আমি একটু পরে দিয়ে দেবো, ক্লাসটা শেষ করে দিয়ে দেবো, ক্লাসটা শেষ করে আমি দিয়ে দিব, হ্যাঁ। তাও আরেকটা কথা হচ্ছে কি, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে ওখানে মোটামুটি লেখা থাকবে, হ্যাঁ, এই হচ্ছে বিষয়।
মানে এখানে যে নোটগুলা করবো সবগুলো লেখা থাকবে। আচ্ছা, এবার আরেকটা বিষয় খেয়াল করে চলো। এবার আমরা পারফেক্টে আসলাম। এখন তো মানে বললাম যে প্রেজেন্ট পারফেক্টে কে থাকে? হ্যাভ হ্যাজ। পাস্ট পারফেক্টে কে থাকে? হ্যাড। ফিউচার পারফেক্টে কে থাকে? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। কি বললাম? প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাড, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এখন তুমি বলো তো পারফেক্ট টেন্সে ভার্ব কি হবে? পারফেক্ট টেন্সের ভার্ব কি হবে? ভি3 হবে। তার মানে কি প্রেজেন্ট টেন্সে তুমি কি বললা? হ্যাভ হ্যাজ। পাস্ট টেন্সে তুমি কি বললা? হ্যাড। ফিউচার টেন্সে তুমি কি বললা? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এখন স্ট্রাকচার তুমি কিভাবে বানাবা? ধরো প্রেজেন্ট পারফেক্ট, তাহলে শুরুতে সাবজেক্ট ফিক্সড, যেহেতু পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি হবে? হ্যাভ হ্যাজ। যেহেতু পারফেক্ট ভি3, তার মানে কি সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি3 এক্সটেনশন। পাস্ট পারফেক্ট কি হবে? সাবজেক্ট হ্যাড ভি3 এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কি হবে? সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ভি3 এক্সটেনশন। শেষ। যদি আমরা পারফেক্টটা বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে পিডি। যদি আমরা পারফেক্টটা বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে পিডি। যদি আমরা পারফেক্টটা বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে পিডি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আমরা পিডি লিখে দিয়েছি। আচ্ছা, এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে আসবো। খেয়াল করো বিষয়টা, যে আমরা যখন পারফেক্ট কন্টিনিউয়াসে আসবো তখন আমরা একটা বিষয় খেয়াল করব, যে পারফেক্টের মধ্যে ছিল হ্যাভ হ্যাজ, পারফেক্টের মধ্যে ছিল হ্যাভ হ্যাজ, আর পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ হ্যাজ তো থাকবেই, তার সাথে একটা বিন আসবে, তার সাথে একটা বিন আসবে। মানে কি? হ্যাভ বিন, হ্যাজ বিন। আগে পারফেক্টে হ্যাড ছিল, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে আসবে হ্যাড বিন। আগে ফিউচার পারফেক্টে ছিল শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস সেহেতু হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। কি বললাম? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? হ্যাড বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেহেতু ভার্বের সাথে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেহেতু ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। কথা ক্লিয়ার? তার মানে এখন তোমাকে জিজ্ঞেস করছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার বলো। আচ্ছা, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, একটা সেটআপ কিন্তু হয়ে গেছে। এখন সাহায্যকারী ভার্ব কি থাকে সেটা বলো। তার মানে কি হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে কি হবে? সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। তাহলে পাস্টের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। ফিউচারের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। বোঝা গেল বিষয়? যদি এইটুকু ক্লিয়ার হয় তাহলে লিখবো হচ্ছে পিসিডি। পিসিডি মানে পারফেক্ট কন্টিনিউয়াস ডান। পিসিডি, পিসিডি, পিসিডি। আচ্ছা, এক্সিলেন্ট কাজ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। পিসিডি, 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 পিসিডি। আচ্ছা, সবাই লিখে দিয়েছি হচ্ছে পিসিডি। আচ্ছা ঠিক আছে, আমরা যতটুকু পড়লাম ততটুকু আগে একটা সামারি নিয়ে আসি চলো। মানে যতটুকু পড়লাম ততটুকুর একটা সামারি নিয়ে আসি চলো। কিভাবে? যা আমরা জানি যে টেন্স মানে হচ্ছে কাল বা সময়। টেন্স ইজ রিলেটেড টু টাইম, টেন্স সময়ের সাথে রিলেটেড।
টেন্স হচ্ছে মূলত তিনটি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সের মধ্যে আবার 4 প্রকার করে আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম প্রসেসে তিনটার মধ্যেই 4টা করে আছে, তাহলে 3 4 12টা। এই 12টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স আছে টোটাল 6টা। কন্টিনিউয়াস টেন্স মানে মূল ভার্বের সাথে আইএনজি হবে, মানে ভার্বের সাথে আইএনজি। এই 12টা টেন্সের মধ্যে পারফেক্ট টেন্স আছে টোটাল 3টা। পারফেক্ট মানে হচ্ছে V3। এই কয়টা গেল? 3টা আর 6টা আর 3টা কয়টা? 9টা। তাহলে বাকি থাকে কয়টা? 3টা। শুরুতে থাকে প্রেজেন্ট টেন্স, পরে থাকে ফিউচার টেন্স। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট এই দুইটাতে হবে V1, আর পাস্ট ইনডিফিনিট এটাতে শুধু হবে V2 শেষ। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোনো সাহায্যকারী ভার্ব নাই, শুধু V1 হবে, তার মানে সাবজেক্ট V1 এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিটে কি হবে? V2, তার মানে সাবজেক্ট V2 এক্সটেনশন। ফিউচার ইনডিফিনিটে আছে শেল উইল, সাবজেক্ট শেল উইল V1 এক্সটেনশন। প্রেজেন্ট গুলা শেষ। এরপর আসা হচ্ছে ইনডিফিনিট গুলা শেষ। এরপর আসা হচ্ছে কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে হচ্ছে এমিজার, পাস্ট কন্টিনিউয়াস আছে হচ্ছে ওয়াজের, ফিউচার কন্টিনিউয়াস আছে হচ্ছে শেল বি, উইল বি। যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেহেতু সবগুলোর সাথে আইএনজি হবে শেষ। এরপরে আমরা আসলাম হচ্ছে পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস V3, পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস V3, আর ফিউচার পারফেক্ট হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস হচ্ছে V3। যখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে আসবো তখন কি হবে? আমরা পারফেক্টের মধ্যে যে সাহায্যকারী ভার্বগুলো পড়েছি সেই সাহায্যকারী ভার্বগুলাই হবে, শুধু তার সাথে একটা করে কি আসবে? বিন আসবে। যেমন আমরা প্রেজেন্ট পারফেক্টে পড়ছি হচ্ছে হ্যাভ হ্যাজ, তাহলে আসবে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্টে আমরা পড়ছি হচ্ছে হ্যাড, সেহেতু কি হবে? হ্যাড বিন। আমরা এখানে পড়ছি হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, সেহেতু কি হবে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। যেহেতু হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কথা মাথায় আসছে মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, কখনো যদি প্রয়োজন হয় সেখানে আসবে ডু ডাজ। পাস্ট ইনডিফিনিটে কোনো সাহায্যকারী ভার্ব নাই, কখনো যদি প্রয়োজন হয় সেখানে আসবে ডিড। বিষয়টা ক্লিয়ার? এই বেসিকটুকু ক্লিয়ার যদি হয়ে থাকে আমরা সম্পূর্ণটুকু, সেহেতু আমরা লিখে দিব হচ্ছে বিডি, অথবা আমরা লিখতে পারি হচ্ছে বিসি, মানে হচ্ছে বেসিক ক্লিয়ার। বেসিক ক্লিয়ার মানে এইটুকু বেসিকটুকু যদি বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে বিসি। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই লিখে দিছি হচ্ছে বিসি। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে আরো কিছু ব্যবহার শিখতে হবে, সেই ব্যবহারগুলো শিখি, মানে সাহায্যকারী ভার্ব যেগুলো আছে সেই সাহায্যকারী ভার্বগুলোর ব্যবহার শিখে ফেলবো। চলো সাহায্যকারী ভার্বগুলোর ব্যবহার শিখে ফেলি, চলো। আচ্ছা, সাহায্যকারী ভার্ব, এখানে নোট 1, আমি আরো কিছু নোট লিখবো। এখানে নোটটা দেখো, যে নোট 1-এ লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্ব এর সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। এই রুলসটা প্রচুর জায়গাতে আমাদের কাজে লাগবে, প্রচুর জায়গাতে আমাদের কি হবে? কাজে লাগবে। তাহলে আমরা রুলসটা আসলে কি পড়লাম? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। এই রুলসটা এমন কোন স্টুডেন্ট নাই যে আগে পড়ে নেই, প্রত্যেকটা স্টুডেন্টই পড়ছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। স্যার যখন একবারে করব তখন তো ভুলে যাব। কেন ভুলে যাবা? জীবনও ভুলে যাবে না। একটু পরে আমি তোমাকে ধরবো, তুমি পারবা। এটুকু আমরা শেষ করি, শেষ করার পর তোমাকে আমি ধরবো, তুমি পারবা। তাহলে 1 নাম্বার নোটে আমরা কি পড়লাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। মাথায় রাখবা, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা কি হতে হবে? সাবজেক্ট খুঁজে বের করব আমরা, থার্ড পারসন হবে কিনা সেটা খুঁজে বের করব, সিঙ্গুলার নাম্বার হয় কিনা সেটাও খুঁজে বের করব। বের করার পরে ভার্বের সাথে আমরা এস বাই এসটা যুক্ত করে দেব। এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে কোনো ভার্বের শেষে, যেমন ধরো আমি লিখলাম হচ্ছে গো, এটা একটা ভার্ব,
কোনো ভার্বের শেষে যদি কি থাকে এস থাকে, মানে ভার্বের শেষে, যেমন এটা গো একটা ভার্ব না, এই ভার্বের শেষে কি আছে, ও আছে, এরকম বলছে যে কোনো ভার্বের শেষে যদি এস থাকে, এস এইচ থাকে, সিএইচ থাকে, এক্স থাকে, জেড থাকে এবং ও থাকে, মানে কোনো ভার্বের শেষে যদি এরা কেউ থাকে, তাহলে সেই ভার্বের শেষে তুমি ইএস যুক্ত করবে। যেমন গো এর শেষে ও আছে, তাহলে তুমি কি করবা, এটা রাইট আনসার হচ্ছে, যেমন ধরো গোস, যেহেতু ও আছে, তার মানে কোনো ভার্বের শেষে যদি এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, ও এরা যদি কেউ থাকে তো সেখানে কি হয়, ইএস হয়। আর এরা যদি কেউ না থাকে তো সেখানে শুধু এস হয়। এরা যদি কেউ না থাকে তো শুধু সেখানে কি হয়, এস হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আসবে এস। অসংখ্য ধন্যবাদ হাসান মাহমুদ। আচ্ছা, এখন এইদিকে আসি, চলো। হি গো টু ঢাকা। আচ্ছা, তোমাকে আগে বুঝতে হবে যে এই টেন্সগুলোর ক্ষেত্রে কোন টেন্সগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। মাথায় রাখবা, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স এই দুইটা নিয়েই হচ্ছে যত কাহিনী। প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স এই দুইটা নিয়েই যত কাহিনী হবে। ফিউচার টেন্স আসলে ভ্যালুয়েবল না, মানে ওই টেন্সটা কাজেই লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স তুমি চিনবা কিভাবে? যেমন ধরো এখানে বলছে হি গো টু ঢাকা, সে ঢাকা যায়। আচ্ছা বলো তো, সে ঢাকা যায়, এখানে অতীতের কি কোনো কথা আছে? এখানে অতীতের কি কোনো কথা আছে? যেমন ইয়েস্টারডে মানে গতকাল, লাস্ট ইয়ার, গত বছর, লাস্ট মান্থ, তারপরে ওয়ান্স আপন এ টাইম, তারপরে ওয়ান্স, এই শব্দগুলো দেখলেই বোঝা যায় এটা হচ্ছে অতীত। কিন্তু এই সেন্টেন্স গুলোর মধ্যে কোথাও কি অতীতের কোনো কথা আছে বলো তো? যেমন হি গো টু ঢাকা, সে ঢাকা যায়, দে গো টু ঢাকা, তারা ঢাকা যায়, এগুলো দেখলেই তো বোঝা যায় যে এগুলো হচ্ছে বর্তমানকে নিয়ে কথা বলা হয়েছে, বর্তমানকে নিয়ে কথা বলা হয়েছে। তার মানে দুইটাই হচ্ছে কি, প্রেজেন্ট টেন্স। আচ্ছা খেয়াল করো, হি গো টু ঢাকা, হি গো টু ঢাকা, সে ঢাকা যায়। প্রশ্ন করো, কে ঢাকা যায়? সে ঢাকা যায়। তার মানে এই সেটা হচ্ছে কি সাবজেক্ট। তার মানে আমরা কি পাইলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা? হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন, তাহলে হিটা কি পারসন? হি মানে সে। যদি কথাগুলো আমার দিকে আসে, যেমন আই, মাই, মি, আওয়ার, আস, যেগুলোর মধ্যে আমি থাকবো সেগুলো ফার্স্ট পারসন, এগুলো শিখাইছি। যেগুলোর মধ্যে তুমি থাকবা, ইউ, ইউর, ইউরস, ইউর সেলফ, এগুলো হচ্ছে কি তুমি আসো, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। আর যখন আমি তুমি ছাড়া অন্য যে কোনো কিছু আসে সেটা হচ্ছে থার্ড পারসন। তাহলে হিটা কি থার্ড পারসন না বলো তো? হ্যাঁ। এরপরে বলো যে সিঙ্গুলার নাম্বার কিনা? হি কি সিঙ্গুলার নাম্বার না? হ্যাঁ সিঙ্গুলার নাম্বার। তার মানে সবগুলোই মিলে গেছে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্যামেরাটা ঠিক করেন স্যার। এস কখন হবে আর ইএস কখন হবে? এই যে লিখে দিছি, এই যে কোনো ভার্ব এর শেষে এস, মানে কোনো ভার্বের শেষে যখন দেখবা যে এস আছে, এস এইচ, সি এইচ, এক্স, জেড, ও, এরা যদি কোনো ভার্বের শেষে থাকে তো সেখানে তুমি কি বসাবা, ইএস। আর যদি এরা যদি কোনো ভার্বের শেষে না থাকে তো সেখানে তুমি বসাবো হচ্ছে এস। আচ্ছা ক্যামেরা ঠিক করেন, ক্যামেরা কোথায় সমস্যা? আমাকে দেখা যায় না নাকি লেখা দেখা যায় না, কোনটা? একটু জানাও তো, মানে আমাকে দেখা যায় না নাকি লেখা দেখা যায় না বলো তো রাতুল? লেখা দেখা যায় না নাকি আমাকে দেখা যায় না, কোনটা? হ্যাঁ, আমি, আমরা, তুমি, তোমরা, স্যার বাকি যা আছে সবগুলা থার্ড পারসন। হ্যাঁ, মাঝে মধ্যে ঘোলা হয়, মাঝে মধ্যে ঘোলা হয়, এখনো তো ঘোলা হচ্ছে, স্পষ্ট না। এই যে ওই জনের মতো হয়ে গেছে, গোলা টাচ করলে ঠিক হওয়ার কথা কিন্তু টাচ করে আরো সমস্যা। ধরো এখানে কাজ করি, এখন হচ্ছে একটু বড় করলাম, তাহলে হচ্ছে ঘোলা অনেকটাই ছেড়ে যাবে, মানে বেশি জুম করলে কি হয়। এই যে মানে টাচ করলে এমনি গোলা ছেড়ে যাওয়ার কথা, কিন্তু টাচ করলে হচ্ছে আরো সমস্যা হয়। লাস্টে ভাওয়াল হলে ইয়েস দিলে হবে, লাস্টে ভাওয়াল হলে ইয়েস দিলে হবে না? না, এটা কোনো রুলস নাই। মানে লাস্টে ভাওয়াল হলে যে তুমি ইয়েস দিবে এটা কোনো রুলস নাই, মানে এরকম রুলস আমি জীবনেও দেখি নাই। এইরকম রুলস আমি জীবনেও দেখি নাই, বুঝছো? এরকম রুলস নাই। শুধু এটুকু মনে রাখবা
যে কোনো ভার্বের শেষে যদি এস থাকে, ইএস এস এইচ থাকে, সি এইচ থাকে, এক্স জেড এবং ও, এটা তিনবার পড়ে ফেলে মুখস্থ হয়ে যাবে। এস এস এইচ সি এইচ এক্স জেড এবং ও, এরা যদি কোনো ভার্বের শেষে থাকে তাহলে ইএস হবে। আর এরা যদি কোনো ভার্বের শেষে না থাকে তো সেখানে শুধু এস হবে শেষ। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের শেষে কি করবা, মানে হচ্ছে এস বাই এস যুক্ত করবা। এখন এখানে গো এর শেষে কি ও আছে না, এই যে ও, তাহলে কি হবে ইএস, তাহলে রাইট আনসার হচ্ছে কি গোস। এবার কষ্ট করে, এটা হচ্ছে 1 নাম্বার, বলো তো 2 নাম্বারের উত্তর কি হবে? 2 নাম্বারের উত্তর কি হবে বলো তো? 2 নাম্বারের উত্তর কি হবে বলো তো? শোনো, আজকে না একটু ঘোলা দেখা যাচ্ছে, এটার সমস্যা হচ্ছে কি আমি বলি। এটার সমস্যা হচ্ছে আমি ওয়াইফাই থেকে তো ক্লাস নেই, কিন্তু ওয়াইফাইটা হুট করে কেন জানি অফ হয়ে গেল, বুঝলাম না। এজন্য ফোনে ডাটা দিয়ে নিচ্ছি, এজন্যই হচ্ছে সমস্যা। আগে তো ক্যামেরা ভালো ছিল, হ্যাঁ আসলে আগে ক্যামেরা ভালো ছিল, আগেই ক্যামেরা ভালো ছিল। এবার আবার ধরো আর জুম করার চেষ্টা করি। তবে স্পষ্ট আসছে না। আচ্ছা, দেখা যায়, মনে হয় সমস্যা মনে হয় হওয়ার কথা না, এখন মোটামুটি ক্লিয়ার আছে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো এখানে, যে আমরা কিন্তু ইতিপূর্বে জেনে গেছি যে সাবজেক্টটা, মানে সাবজেক্ট সাবজেক্ট থার্ড পারসন হইতে হবে, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বারও হইতে হবে। তার মানে সাবজেক্টটা যদি থার্ড পারসন হয়, দেন হচ্ছে সিঙ্গুলার নাম্বার হয়, তাহলেই একমাত্র এস বাই এ যুক্ত করতে পারবা। কিন্তু এই দুইটার মধ্যে একটা হচ্ছে থার্ড পারসন আর একটা সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে থার্ড পারসন, একটা সিঙ্গুলার নাম্বার, এই দুইটার মধ্যে কোনোটাও যদি না মিলে, মানে কোনোটা যদি না মিলে, তাহলে ভার্ব যা আছে তাই। এখন দে গো টু ঢাকা, তারা ঢাকা যায়, এখানে এই যে দে, দেটা থার্ড পারসন ঠিক আছে, কিন্তু এটা কি সিঙ্গুলার নাম্বার? মানে দেটা কি সিঙ্গুলার নাম্বার? না, দে হচ্ছে প্লুরাল নাম্বার। তার মানে কি সাবজেক্ট হ্যাঁ ঠিক আছে, থার্ড পারসন হ্যাঁ ঠিক আছে, কিন্তু সিঙ্গুলার নাম্বার না, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। যার কারণে এটা যা আছে তাই হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই একমাত্র এস বাই এস যুক্ত করতে পারবা, আর যদি তা না হয় তাহলে যুক্ত করতে পারবা না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, যারা দে গো টু ঢাকা বলেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন বলো তো ক্যামেরা ক্লিয়ার কিনা? এখন বলো তো লেখাগুলা ক্লিয়ার কিনা? আচ্ছা, এইটুকু বুঝছি কিনা, নোট 1 আর 2 বুঝছি কিনা? তাহলে লিখবো হচ্ছে 1 2 ডান, মানে নোট 1 আর হচ্ছে নোট 2, এই দুইটা যদি বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে 1 2 ডান, 1 2 ডান। যদি এই দুইটা বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে 1 2 ডান। যা বোঝা যায় না, ঠিক আছে, 1 2 ডান কিনা? এগুলা নোট লেখার দরকার নেই, আমি দিব। আচ্ছা, এবার খেয়াল করো, অনেকে লিখে দিয়েছি, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখো এখানে লেখা আছে সাবজেক্ট থার্ড পারসন, সাবজেক্ট কি পারসন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, কি নাম্বার হলে? সিঙ্গুলার নাম্বার হলে এস যুক্ত এ ভি বসে। বুঝো নাই? মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, সাবজেক্ট
এই হিটা কি পার্সন বলো তো? হিটা হচ্ছে সাবজেক্ট, এটা মেনে নিলাম এমনি জাস্ট বুঝার সাথে, আসলে তো বোঝা যাচ্ছে না, আমি তারপর বললাম এমনিতে যে হিটা হচ্ছে সাবজেক্ট। হিটা কি পার্সন বলো তো? হি হচ্ছে থার্ড পার্সন। হিটা কি নাম্বার? হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তার মানে সাবজেক্ট যদি কখনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তো সেখানে এস যুক্ত সাহায্যকারী ভার্ব বসে। এই এস যুক্ত সাহায্যকারী ভার্বটা বলতে কি বোঝানো হয়েছে সেটা হচ্ছে বড় বিষয়। এটা কিন্তু কোনো বইয়ে তুমি খুঁজে পাবে না, কারণ এটা আসলে বইয়ে এখনো পর্যন্ত আসেনি। তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, কি বলছি, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস যুক্ত সাহায্যকারী ভার্ব বসে। তাহলে তুমি বলো তো, হি যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডু হবে নাকি ডাজ হবে? কোনটার মধ্যে এস আছে বলো? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস আলাগুলা বসাই দেবা শুধু। তাহলে বলো ডু হবে না ডাজ হবে? তাহলে বলো ডু না ডাজ? হি এর সাথে ডু হবে না ডাজ হবে? যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, এস আলাগুলা বসাই। এই যখন ক্লিয়ার দেখাচ্ছে, এখন ক্লিয়ার দেখাচ্ছে। এই যে নেটের জন্য অনেক সময় এরকম হয়। আচ্ছা, তোমার আপাতত কমেন্টের দরকার নাই, এদিক তাকাও। তার মানে এস আলা কি হবে? ডাস। তাহলে হি এর পরে ডাস। আচ্ছা, এম ইজ আর এস আলা কোনটা এখানে? ইজ, তাহলে হি এর সাথে ইজ। তারপরে হ্যাভ হ্যাজ, তাহলে কি হবে? হ্যাজ। তারপরে ওয়াজ এর কি হবে? ওয়াজ। তার মানে কি বললাম? তার মানে তোমাকে যদি আমি বলি ঢাকা, ঢাকা কি পার্সন বলতো? ঢাকা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে ঢাকা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে কি হবে? এম ইজ আর কোনটা হবে? ইজ হবে। ডু হবে নাকি ডাজ হবে? ডাজ হবে। তারপরে হ্যাভ হবে না হেজ হবে? হেজ হবে। ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে। তার মানে সাবজেক্ট তুমি খুঁজে বের করবা। এই সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে তুমি এসালা বসাই দিবা। মানে বুঝছো মনে হয় আমার কথা, মানে একদম শর্টকাট। তাহলে এখানে ধরো রহিম আছে, যেগুলো এটা কোনো বইয়ের মধ্যে কিন্তু পাবা না তুমি খুঁজে। রহিম, রহিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে রহিমের সাথে কি হবে? ডাজ। রহিম ইজ, রহিম হ্যাজ, রহিম ওয়াজ। কথা বুঝছি কিনা? যদি বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে 3D, মানে 3 নাম্বারটা ডান। 3D, 3 নাম্বারটা ডান। স্যার আপনি কিছু বলেন নাই, ওরা হোদাই 3D বলে। আমি তো বলছি নাকি বলি নাই? ও, আমি বলার আগেই বলছে নাকি? আল্লাহ। স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে নতুন কিছু শিখতে পারলাম, অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসগুলোতে আরো নতুন কিছু জানবো আমরা। হ্যাঁ, নেক্সট ক্লাসগুলোতে আরো নতুন কিছু জানার চেষ্টা করবো। আর পরবর্তীতে আমরা যে গ্রামার আইটেমগুলো শুরু করবো সেগুলো দেখবো খুব বেশি পরিমাণে ভালো লাগবে, যেটা বলার মতো না। আজকের ক্লাসটা ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে। এর পরবর্তী ক্লাসগুলো কিন্তু খুব বেশি সময় লাগবে না, দেখবো অনেকগুলো ক্লাস হচ্ছে 30 মিনিট, 35 মিনিটে, 40 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে। 1 ঘন্টা আগেই তারা রিপ্লাই। আচ্ছা ঠিক আছে, দেখ সমস্যা নাই। আচ্ছা, খেয়াল করো আরেকটা বিষয়। আচ্ছা বলো তো, এটা আমি লিখছি হচ্ছে দে। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, যে দে এর সাথে ডু হবে নাকি ডাজ হবে? আচ্ছা, তোমার লেখার দরকার নেই, আমি বলে ফেলি চলো। আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, মানে এস আলা। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস আলা। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার যদি না হয় তাহলে এস ছাড়া। কি বলছি? থার্ড পার্সন সিঙ্গুলার হলে এস আলা, থার্ড পার্সন সিঙ্গুলার না হলে এস ছাড়া। তার মানে কি, দে এর সাথে কি হবে বলতো? ডু হবে। এটা বাদ, মানে এমিজার যেহেতু 3টা আলা, এটা বাদ। তাহলে হ্যাভ হবে না হ্যাজ হবে? তাহলে কি হবে? হ্যাভ হবে। আচ্ছা, তাহলে ওয়াজ হবে না ওয়ার হবে? তাহলে ওয়ার হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে বিষয়। এখন আমাদের ঝামেলা হবে কোথায় দেখো, যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে তুমি ইজ বসাবা, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার যদি না হয় তাহলে তুমি কি বসাবা? এই যে ধরো ডু ডাজ, থার্ড পার্সন সিঙ্গুলার হলে তুমি ডাজ বসাবা, আর সব জায়গাতে ডু বসাবা। থার্ড পার্সন সিঙ্গুলার হলে তুমি হ্যাজ বসাবা, সব জায়গাতে হ্যাভ বসাবা। থার্ড পার্সন সিঙ্গুলার হলে তুমি কি বসাবা? ওয়াজ বসাবা, সব জায়গাতে ওয়ার বসাবা। তাহলে ঝামেলা হবে আমাদের কোথায়? এম ইজ আর, এই 3টা নিয়ে। এই 3টা নিয়ে কিছু কথা বলি আমরা, চলো। এই 3টা নিয়ে আমরা কিছু কথা বলি, চলো। এটা একদম সহজ। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার, খেয়াল করিও। ফার্স্ট সিঙ্গুলার মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার এ এম,
ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম, তার মানে হচ্ছে আয়ের সাথে কি হবে এম। আর সেকেন্ড পারসনে আর, আর থার্ড পারসন সিঙ্গুলারে ইজ। আচ্ছা, এখন এখানে তোমার বেশি কিছু জানার দরকার নেই, তুমি দুইটা কথা মনে রাখবা শুধু, যে ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম, কি বলছে, ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম, আর থার্ড পারসন সিঙ্গুলারে ইজ। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলারে কি ভাইয়া, যে ফার্স্ট পারসন সিঙ্গুলারে হচ্ছে এম, আর থার্ড পারসন সিঙ্গুলারে হচ্ছে ইজ, আর সব জায়গাতে আর শেষ। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলারে কি এম, থার্ড পারসন সিঙ্গুলারে ইজ, আর সব জায়গাতে আর। বলো বুঝছি কিনা, ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম, থার্ড পারসন সিঙ্গুলারে ইজ, আর সব জায়গাতে আর। বলো বুঝছি কিনা, হ্যাঁ, মেয়েরা একটু বেশি বুঝে। আচ্ছা, জীবন কেন এত রং বদলায়, হুম 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 হুম। আচ্ছা, আরেকটা জিনিস শেখাবো, তাই শেষ। আরেকটা কথা মাথায় রাখবো খালি, তাই শেষ। যেমন ধরো ফার্স্ট পারসনে এম, সরি এম না, শেল, অন্য পারসনে উইল, শেষ। তাহলে ফার্স্ট পারসনে কি হবে শেল, আর অন্য পারসনে হবে উইল। এবার সব মিলে আমরা তাহলে টোটাল টেন্স পড়বো কয়টা, যেমন ধরো 12টা। কয়টা টেন্স পড়তেছি, 12টা। তো একটা এক্সাম্পল দিয়েই হচ্ছে 12টা এক্সাম্পল আমরা বানাবো। যেমন ধরো আই ডু ইট, আই ডু ইট, এই একটা সেন্টেন্স দিয়ে আমরা 12টা সেন্টেন্স বানাবো। সেটা হচ্ছে আমি যে নোট দিব সেখানে লেখা থাকবে, তুমি একদম মানে দেখার সাথেই বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আজকে তুমি বলো যে আজকের ক্লাসটা আমাদের কেমন লাগছে, আজকের ক্লাসটা ফুললি কেমন লাগছে বলো, আজকের ক্লাসটা ফুললি কেমন লাগছে বলো, আজকের ক্লাসটা ফুললি কেমন লাগছে বলো। আচ্ছা, ভাইয়া বলছিলেন পিবিতে গান হবে, হ্যাঁ পিবিতে গান হবে, সত্যি গান বলবো, বলে দিছি। এভরিথিং আলহামদুলিল্লাহ স্যার, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ। আচ্ছা, আর তোমাদের কাছে একটাই কথা, সেটা হচ্ছে তোমাদের পরিচিত যে ভাই বন্ধু বান্ধবী যাই হোক না কেন, তাদের একটু বলবা যে হচ্ছে আমরা পেইড বেসে ভর্তি হয়ে গেছি, মোটামুটি হচ্ছে অফলাইনে থেকে অনলাইনে, মানে তুমি যতটুকু সুযোগ সুবিধা পাও আসলে, বা হচ্ছে তোমার কাছে কেমন লাগে সেটা তোমার মনের ব্যাপারে, যেন হচ্ছে তুমি একটু হচ্ছে সাপোর্ট দিবা। এই হচ্ছে বিষয়, এই যে মোটামুটি হচ্ছে 3-4 জনকে ভর্তি করাইছে, আমাদের আগের স্টুডেন্ট যারা ভর্তি হয়ে গেছে তাদের রেফারেন্সে অনেকে ভর্তি হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে, আপনি অনেক সুন্দর করে বোঝান, অনেক ভালো লাগে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সুলতান হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার আপনার ক্লাস, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর আমরা যেহেতু ভর্তি হয়ে গেছি, সবারই হয়তো ভালো লাগে যার কারণে ভর্তি হয়ে গেছি, তাহলে একটাই কথা, সবাই হচ্ছে একটু হচ্ছে রেফার করবা, মানে যত ভাই বন্ধু বান্ধবী যারা আছে, মানে প্রচার, এই তো প্রসার, যার কারণে তোমরা চেষ্টা করবা হচ্ছে ভাইয়ের এইগুলা প্রচার করাই হচ্ছে বিষয়, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাকলিমা হচ্ছে অনেক ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার আপনার ক্লাস, ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে আজকে না বিদায় নিচ্ছি, আর আজকের হচ্ছে লেকচার শিটটা আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সবাই একটু সেভ করে রাখবা, সেভ করে আগামীকাল সবাই লিখে ফেলবা, আগামীকাল সবাই লিখে ফেলবা, হ্যাঁ। নাদিম বলেছে হচ্ছে ভালোই লাগে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ নাদিম। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মোটামুটি 11টা বেজে গেছে, হ্যাঁ।
দেখা হচ্ছে সামনে আরো একটা ক্লাস নিয়ে, মানে এরপরে হচ্ছে আমরা গ্রামারের টপিক পড়বো, দেখবা এরপরে অনেকগুলো হোমওয়ার্ক থাকবে, হেভি ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ।